সবার প্রথম যে প্রশ্নটাই গেস্টাল্ট তত্ত্ব থেকে আসে সেটা আমরা আগে জানি। তো প্রথমত এই যে থিওরিটা রয়েছে গেস্টাল্ট থিওরি, এই থিওরি প্রুভ করার জন্য বা এই যে তত্ত্ব আমরা জানি যে বিভিন্ন যে তত্ত্বগুলো রয়েছে, যেমন আমরা প্যাভলভীয় প্রাচীন অনুবর্তন পড়েছি, স্কিনারের সক্রিয় অনুবর্তন, সব কিছুকেই কোনো না কোনো প্রাণীর উপর পরীক্ষা করে দেখা গেছে, তাই তো। থর্নডাইকে যেমন বিড়ালের উপর পরীক্ষা করেছেন, প্যাভলভ কুকুরের উপর, স্কিনার ইঁদুরের উপর, ঠিক সেরকম যে গেস্টাল্ট তত্ত্ব সেটা মনুষ্যতর প্রাণীর ওপর পরীক্ষা করে বোঝা সম্ভব নয়, কারণ এই যে থিওরিটা এটা ডিমান্ড করে কি হাই আইকিউ, বোঝা গেল। অর্থাৎ উচ্চ মেধাযুক্ত যে সমস্ত প্রাণী রয়েছে, অর্থাৎ যেসব প্রাণীরা খুব বেশি বুদ্ধিমান, তাদের ক্ষেত্রে কিন্তু এই তাদের কোনো কিছু শেখানোর ক্ষেত্রে আমাদের এই গেস্টাল্ট তত্ত্ব বা গেস্টাল্ট থিওরি সেটা প্রয়োজনীয়। ওকে, আচ্ছা আমি মাইক্রোফোনটা জাস্ট মিউট করলাম তোমাদের, একটু তোমাদের মানে খুব আওয়াজ সৃষ্টি হচ্ছে, সবাই অন করার জন্য, ঠিক আছে। যদি কেউ দেখতে না পাও তাহলে কমেন্ট বক্সে বলবে, আশা করি দেখা যাচ্ছে। তো একটু মন দিয়ে শোনো, রেকর্ড ক্লাসও পেয়ে যাবে। দেখো তাহলে যে এই যে গেস্টাল্ট থিওরি সেটা নেওয়ার জন্য যে প্রাণীর দরকার, অর্থাৎ গেস্টাল্ট থিওরি এটা অ্যাকচুয়ালি একটা শিখনের তত্ত্ব, অর্থাৎ কিভাবে অন্য প্রাণীদের কিছু শেখানো যায়। যেমন দেখবে সার্কাসে যখন হয় যে হাতিতে বিভিন্ন খেলা দেখায়, বাঘে ডলফিনে বিভিন্ন খেলা দেখায়, তাদেরকে তো শেখাতে হয়। এই রকম নিম্ন মেধাযুক্ত প্রাণীদেরকে শেখানোর জন্য কিন্তু গেস্টাল্ট তত্ত্ব নয়। এই গেস্টাল্ট তত্ত্বে আমরা একটা টার্ম পাবো, সেটা হচ্ছে ইনসাইট বা অন্তর্দর্শন। ওকে, এই অন্তর্দর্শন তারাই করতে পারে যাদের হাই আইকিউ থাকে, যেমন কিছু উচ্চ মেধাযুক্ত প্রাণী, যেমন বাঁদর, ওকে, শিম্পাঞ্জি, ওরাং ওটাং, গরিলা, এই ধরনের উচ্চ বুদ্ধিমত্তাযুক্ত প্রাণীরা কিন্তু এই গেস্টাল্ট থিওরির মাধ্যমে শেখে। ওকে, তাহলে ফাউন্ডার কারা রয়েছে, এখান থেকেও প্রশ্ন হয়। এই যে গেস্টাল্ট তত্ত্ব তাদের ফাউন্ডার কি, অর্থাৎ কারা কারা এই গেস্টাল্ট তত্ত্বর প্রবর্তক। ওকে, তো মনে রাখবে তিনজন রয়েছে, আমাদের পুরো নাম এদের মনে রাখার দরকার নেই, জাস্ট নিজেদের মতো করে মনে রাখবে। কাপকা, এই যে কার্ট কার্ট কাপকা, মূলত এটা কুটজ কাপকা এরকম উচ্চারণ হবে, যেহেতু এনারা মূলত অন্য দেশের মানুষ, সেহেতু এদের ইংলিশ স্পেলিংটাও কিন্তু ঠিকঠাক থাকে না। ওকে, এনার নামটা উচ্চারিত হবে কুটজ কাপকা, এত উচ্চারণের দিকে আমাদের লক্ষ্য রেখে দরকার নেই, জাস্ট কাপকা মনে রাখবে। ওকে, কাপকা, দেন হচ্ছে কোহলার এবং দেখো ওয়ার্দিমার। ওকে, ওয়ার্দিমার, তাহলে তিনজন মিলে কিন্তু এই তত্ত্বটা ফাউন্ড করেছেন, অর্থাৎ এই থিওরিটা তিনজন আবিষ্কার করেছেন। কে কে, সহজ ভাষায় মনে রাখবে, কাপকা, কোহলার এবং ওয়ার্দিমার, এই তিনজন মিলে কিন্তু এই গেস্টাল্ট থিওরিটা আবিষ্কার করেছেন। দেখো এই যে গেস্টাল্ট, সেই গেস্টাল্ট কথার অর্থ কি? গেস্টাল্ট কথার অর্থ হচ্ছে সামগ্রিক, সামগ্রিক কাঠামো। ওকে, এই যে গেস্টাল্ট, গেস্টাল্ট কথার অর্থ হচ্ছে সামগ্রিক কাঠামো, বা অ্যাকচুয়ালি বলতে গেলে একটা স্ট্রাকচারকে বোঝানো হচ্ছে। অর্থাৎ সেখানে বলা হচ্ছে কি, যে আমরা যখন থর্নডাইকের বা প্যাভলভের কোনো থিওরি পড়ছিলাম, সেখানে দেখছিলাম যে যে প্রাণীগুলোকে কোনো কিছু শেখানো হচ্ছে, যেমন ওই যে থর্নডাইক যখন বিড়ালটিকে খাঁচার ভিতরে ভরে দিয়েছেন, তারপরে কিভাবে খাবার পাবে বা খাঁচা থেকে বেরিয়ে আসবে সেটা যখন বিড়ালকে শেখাচ্ছেন, সেই বিড়ালটা বহুবার চেষ্টা করছে, তাই না, খাঁচার ভিতরে। যারা আজকে বেশ কিছু আমাদের ফ্রি ব্যাচেও আমাদের এই লিঙ্কটা দিয়েছি, তো অনেকে নতুন আছো, তো তারা তো আগের ক্লাসটা করোনি, তো পেইড ব্যাচে যারা আছো থর্নডাইক করেছো, তারা বুঝতে সুবিধা হবে। তো আমরা দেখেছিলাম কি না, থর্নডাইকের ওই বিড়াল যখন খাঁচার ভিতর ছটফট করছিল কি না বেরোবার জন্য, তো মোটামুটি আমরা পড়েছিলাম আনুমানিক 600+ বার চেষ্টা করার পর কিন্তু বিড়ালটা শিখেছিল যে ঠিক খাঁচার এই জায়গাতে এই সুইচটাকে প্রেস করলে তবে দরজা খুলছে, তাই তো। কারণ কি, বিড়ালের বুদ্ধিমত্তা বা আইকিউ লেভেল অনেক কম। কিন্তু এই গেস্টাল্ট থিওরির মাধ্যমে যেসব প্রাণীদের শিখন দেওয়া হবে, তারা সামগ্রিকভাবে চিন্তা করবে। এই যে তারা নির্বোধের মতো বারবার ট্রায়াল অ্যান্ড এরর করবে না। ওকে, তারা সামগ্রিকভাবে চিন্তা করবে। আমরা যখন পরীক্ষাটা পড়বো, শিম্পাঞ্জির পরীক্ষাটা, তখন আরো ভালোভাবে বুঝতে পারবো। দেখো এই যে গেস্টাল্ট, এটা একটা জার্মান শব্দ, মনে রাখবে গেস্টাল্ট শব্দটা তাহলে কোথা থেকে এসেছে, জার্মান, জার্মান শব্দ, যার অর্থ কি, বিভিন্ন অর্থ হয়। তো এখান থেকে সিটেটে বহুবার এসেছে প্রশ্নটা, আকার, প্যাটার্ন, সংগঠন, সমগ্রতা, গঠন, অবয়ব, কাঠামো ইত্যাদি। আচ্ছা আরেকটা কথা বলে রাখি, এই যে গেস্টাল্ট থিওরি যেটা তোমরা পড়ছো, এটাকে সমগ্রতাবাদের তত্ত্বও বলা হয়। ঠিক আছে, সমগ্রতাবাদের তত্ত্ব কেন বলা হয়? কারণ এই তত্ত্বে শেখানোর জন্য বা এই তত্ত্বে যখন শিখন টিচিং করা হয় কোনো কিছুকে, তখন সেই প্রাণী সামগ্রিকভাবে চিন্তা করে। ঠিক আছে, আচ্ছা ভুল ভাল চিন্তা করে না তারা। দেখো প্রাণী কিভাবে শেখে
তা নিয়ে বিভিন্ন মনোবিজ্ঞানীরা বিভিন্ন ধরনের শিখন তত্ত্বের উদ্ভাবন করেছেন। ঠিক আছে, যেমন আমরা যেগুলো আগে পড়েছি বা তোমরাও ডিএলএড এ পড়ে থাকবে সবাই, প্যাভলভের তত্ত্ব, প্রাচীন অনুবর্তন, স্কিনারের সক্রিয় অনুবর্তন, এগুলো। তো শিখনের যে তত্ত্বের মাধ্যমে আমরা অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল, এই জিনিসটা মনে রাখবে পরীক্ষাতে যে কোনো প্রশ্নে, ইংরেজি ভার্সনের পরীক্ষা হোক, বাংলা ভার্সনের প্রশ্ন হোক, কি পয়েন্ট একটা আমি বলে দিচ্ছি, কি পয়েন্ট, যে কোনো প্রশ্নে যদি দেখো এই যে অন্তর্দৃষ্টি বা অন্তর্দর্শন বা ইংরেজিতে ইনসাইট এটা লেখা আছে, ওকে, চোখটা বন্ধ করে গেস্টাল থিওরির উপরে টিক দিয়ে আসবে। ঠিক আছে, অন্তর্দৃষ্টি বা ইনসাইট শুধুমাত্র গেস্টাল থিওরিতে এটা কার্যকর হয়, অন্য কোনো প্রকার শিখনের তত্ত্বে অন্তর্দৃষ্টিমূলক শিখন সম্ভব নয়। এবার অন্তর্দৃষ্টিমূলক শিখন কি আমি একটু পরে বলছি, এখন এটাকে বাদ দাও। ঠিক আছে, তো যে কোনো প্রশ্নে যদি দেখো অন্তর্দৃষ্টি বা অন্তর্দর্শন বা ইনসাইট লার্নিং এরকম শব্দ আছে, চোখ বুঝে সেটার উত্তর গেস্টাল্ট থিওরি করে আসবে। আচ্ছা দেখো, তো সমগ্রতাবাদী তত্ত্ব সম্পর্কে আমরা জানতে পারি, তাকেই বলা হয় গেস্টাল মতবাদ। গেস্টাল কোনো ব্যক্তি বিশেষের নাম নয়, মনে রাখবে, গেস্টাল কারো নাম নয় কো, এটা একটা সংগঠন। ওকে, দেখো গেস্টাল হচ্ছে কি, এই যে তিনজন ছিল, কাপকা, কোহলার এবং ওয়ার্ডিমার, তো তারা যে থিওরিটা আবিষ্কার করলেন সেই থিওরির তত্ত্ব অনুসারে সেই থিওরিটার নাম রাখলেন তারা গেস্টাল থিওরি। এটা একটা সংগঠন। দেখো গেস্টাল মতবাদের অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ দুটো পরীক্ষা ছিল। একটা হচ্ছে এই যে কোহলারের শিম্পাঞ্জির উপর পরীক্ষা, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই অধ্যায়টায় সেরকম কিচ্ছু নেই এইটা ছাড়া, আর অন্তর্দৃষ্টির ব্যাপারটা একটু তোমাদের বুঝতে হবে। দেখো, তো কোহলারের শিম্পাঞ্জির উপরে পরীক্ষা এটা ছিল কি না, এখান থেকে একটা প্রশ্ন হয় যে শিম্পাঞ্জিটার উপর তিনি পরীক্ষা করেছিলেন সেটার নাম কি ছিল, সেটার নাম ছিল সুলতান। ওকে, সুলতান। বলে রাখি একটা জিনিস, যে সেই সময়তে এই যে শিম্পাঞ্জি সেগুলোর দাম ছিল অনেক বেশি, তাই কোহলার ছাড়াও আরও একজন কিন্তু এই শিম্পাঞ্জির উপর পরীক্ষা করতে চেয়েছিলেন, তিনি হচ্ছেন থর্নডাইক। ঠিক আছে, কিন্তু থর্নডাইক মূলত তিনি কি অনেক মানে অর্থবান মানে বিজ্ঞানী ছিলেন না, তার কাছে টাকা পয়সা সেরকম না থাকায় তিনি শিম্পাঞ্জি কিনতে পারেননি। ঠিক আছে, তো তিনি তখন বিড়ালের উপর পরীক্ষা করেছিলেন। এগুলো জাস্ট জানার জন্য বলছি, এগুলো থেকে প্রশ্ন আসে না। ওকে, তো কোহলারের শিম্পাঞ্জির উপর পরীক্ষা সেটা সব থেকে বেশি বিখ্যাত, আর সেটা থেকে আমরা গেস্টাল থিওরি কি সেটা বুঝবো। দেখো, তো পরীক্ষাটা তিনি কি করলেন একটু ভালো করে গল্পের মাধ্যমে তোমাদেরকে বলি। ঠিক আছে, এটা একটা খাঁচা ছিল, ভালো করে বুঝবে, শিম্পাঞ্জির পরীক্ষাটা গল্পের মাধ্যমে বোঝো, টোটাল বুঝে যাবে। এটা একটা খাঁচা ছিল। ওকে, খাঁচার সামনে যেমন ধরো ঘেরা থাকে সেরকম ভাবে ঘেরা আছে, এর ভিতরে কি রয়েছে, এর ভিতরে একটা শিম্পাঞ্জি বসে রয়েছে। ঠিক আছে, এটা ধরো শিম্পাঞ্জি, সে বসে রয়েছে খাঁচার ভিতরে। খাঁচার বাইরে ঠিক এরকম একটা কোন একটা জায়গাতে একটা কি হচ্ছে, কলা ঝুলছে, কলার একটা এই যে কাঁধি, সেই কলার কাঁধ কিন্তু রাখা রয়েছে এখানে। ঠিক আছে, আর এই যে খাঁচার ভিতরে সেই ভিতরে কি আছে, দুটো এরকম বাঁশের টুকরো পড়েছিল, একটা দুটো, ভালো করে বোঝো, দুটো বাঁশের টুকরো পড়েছিল। কি না, শিম্পাঞ্জি খাঁচার ভিতর থেকে শুধুমাত্র এই যে ফাঁক দিয়ে এখান থেকে তো হাতটা বাড়ানো যাবে, তো হাত বাড়িয়ে কোনোভাবেই কলার নাগাল পাবে না। ঠিক আছে, সে যদি একটা বাঁশের টুকরো নিয়ে চেষ্টা করে কলাটাকে নেওয়ার, তাহলেও পাবে না। একমাত্র এই বাঁশের টুকরোটা এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে একটা বাঁশের টুকরোর মধ্যে আর একটা বাঁশের টুকরো এরকমভাবে ঢোকালে সেই দুটো মিলে একটা বড় লম্বা টুকরোয় পরিণত হয়, অর্থাৎ দুটো একসাথে সেটে যায়। তো যখন শিম্পাঞ্জিটা এই বাঁশের টুকরোর সাথে এই বাঁশের টুকরোটা একসাথে যুক্ত করে, তখন এই যে একটা বড় বাঁশের টুকরো পাচ্ছে, তখনই একমাত্র সে এখান থেকে এটাকে নাগাল পাচ্ছে। বোঝা গেল? এবার দেখো এই তত্ত্বটা কি হলো, তো যখন এই যে শিম্পাঞ্জি, ক্ষুধার্ত একটা শিম্পাঞ্জিকে এইভাবে কি করা হলো, যে খাঁচার ভিতরে ভরে দেওয়া হলো। ঠিক আছে, দেন তার সামনে এই যে কলা রাখা হলো, তখন শিম্পাঞ্জি প্রথমবার কলাটাকে দেখলো। ঠিক আছে, সে একবার প্রথমে হাত বাড়িয়ে চেষ্টা করলো, খাঁচার ভিতর থেকে হাত বাড়িয়ে কলাটাকে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু সে ব্যর্থ হলো, কারণ তার হাত পৌঁছাচ্ছে না। এবার কি করলো, এই খাঁচার ভিতরে কিছু বক্স রাখা ছিল, সেই বক্সের উপর শিম্পাঞ্জি বসে পড়লো, এবং মানুষ যেমন করে চিন্তা করে ঠিক সেরকম ভাবে বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো। কিন্তু আমরা দেখেছি কি, যে স্কিনারের সক্রিয় অনুবর্তন বলো বা থর্নডাইকের ট্রায়াল অ্যান্ড এরর বলো, তখন কি হয়েছিল, যে স্কিনারেরও সেই ইঁদুর কিন্তু কখনোই শিম্পাঞ্জির মতো চুপ করে বসে থাকেনি, সে খাঁচার ভিতরে টানা দৌড়ে গেছে যতক্ষণ না দরজা খুলেছে। বিড়ালটিও তাই, খাঁচার ভিতরে টানা দৌড়ে গেছে যতক্ষণ না দরজা খুলেছে। কিন্তু শিম্পাঞ্জি হাই আইকিউ, তার উচ্চ বুদ্ধিমত্তাযুক্ত প্রাণী হওয়ার কিছুক্ষণ চুপ করে বসেছিল, সেই টাইমে চলছিল তার অন্তর্দর্শন, অর্থাৎ চিন্তা করা। ঠিক আছে, তুমি একটা ধরো সমস্যাতে পড়েছো, সেই সমস্যা
থেকে কিভাবে বের হবে সেটার জন্য তোমাকে কিছু চিন্তা করতে হয়, কিছু ভাবতে হয়। সেই জিনিসটাই সহজ ভাষায় অন্তর্দর্শন বা ইনসাইট। ওকে, তো সেই শিম্পাঞ্জি ওই বাক্সগুলোর উপর বসে বসে কিছুক্ষণ চিন্তা করলো। এরপরে তুমি কি ভাববে, যে ভাবছো যে হয়তো স্যার শিম্পাঞ্জি এই একটা বাঁশের টুকরো নিয়ে এবার চেষ্টা করবে না। সে কিন্তু যখন ওই প্রথমবার হাত বাড়িয়েছিল এদিক দিয়ে, তখনই কিন্তু সে এই ডিস্টেন্সটাকে মোটামুটি একটা আয়ত্তে আনতে পেরেছিল, একটা মেজারমেন্ট করতে পেরেছিল যে ঠিক এতটা দূরত্ব। তো সে কিন্তু একটা সিঙ্গেল বাঁশের টুকরো দিয়ে আর চেষ্টা করেনি, সে ডাইরেক্ট তখন দুটো বাঁশের টুকরোকে একসাথে যুক্ত করেছে এবং সে কলাটাকে নাগালের মধ্যে পেয়েছে এবং খেয়েছে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এই যে শিম্পাঞ্জি কিছুক্ষণ চিন্তা করছিল, এই চিন্তার টাইমে সে কি কি চিন্তা করেছে, যে আমি হাত বাড়িয়ে কলা নাগাল পাচ্ছি না, তাহলে এই যে বাঁশের একটা টুকরো সেটা দিয়েও নাগাল পাওয়া যাবে না, কিভাবে বাঁশের টুকরো দুটোকে একসঙ্গে করে একটা বড় টুকরোর সাহায্যে কলা আনা যায় সেটা চিন্তা করেছে। আর এটাকেই আমরা অন্তর্দর্শন বলছি। অন্তর্দর্শন অর্থাৎ তুমি যখন নিজে কোনো একটা সমস্যার চিন্তন নিজে করছো, তোমার নিজের ভিতরটাকে নিজে দেখছো, অন্ত মানে নিজ আর দর্শন মানে দেখা, ঠিক আছে, সেটাকেই অন্তর্দর্শন বলে। তো এই ক্ষেত্রে আমরা কি বুঝতে পারলাম, যে এই শিম্পাঞ্জি কিন্তু উচ্চ বুদ্ধিমত্তার প্রয়োগ করেছে এই কলাকে পাওয়ার জন্য। ওকে, তো এখানেই কিন্তু সমস্ত তত্ত্ব থেকে গেস্টাল তত্ত্বটা এই কারণেই আলাদা, কারণ গেস্টাল থিওরিতে সব থেকে উচ্চ বুদ্ধিমত্তার প্রয়োজন হয়। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা একটু গল্পটা পড়ি। দেখো, খাঁচায় বন্ধ করে একটা শিম্পাঞ্জিকে সামনে কিছু কলা রাখা হয়। কলা দুটো এমন দূরত্বে রাখা হয়েছিল যে খাঁচার মধ্যে থেকে হাত বাড়ালে কলা দুটো নাগাল পাওয়া যায় না। ওকে, দেখো, খাঁচার মধ্যে দুটো বাঁশের টুকরো রাখা হয়েছিল পৃথকভাবে, বাঁশের টুকরো দ্বারাও কলার নাগাল পাওয়া সম্ভব ছিল না, কিন্তু একটি টুকরোর মধ্যে আরেকটি টুকরোকে ঢুকিয়ে দিলে যে লম্বা বাঁশের টুকরো পাওয়া যেত, তা দিয়ে কলাগুলোকে সহজেই নাগালের মধ্যে পাওয়া যেত। ওকে, প্রথমে শিম্পাঞ্জি বাইরে থেকে হাত বাড়িয়ে বাঁশের টুকরো দুটোকে আলাদা আলাদাভাবে নিয়ে এসে কলাকে নাগালের মধ্যে আনার চেষ্টা করলো। যখন সে নাগালের মধ্যে পেল না, তখন সে বাঁশের টুকরো দুটো নাড়াচাড়া করতে লাগলো। হঠাৎই সে কিন্তু আর একটা টুকরো নিয়ে কিন্তু চেষ্টা করেনি। দেখো, সে তখন দুটোকে একসঙ্গে করে লম্বা করে যে বাঁশ পেলো সেটা দিয়ে সহজেই সে কলাগুলিকে বার করে আনলো। পরবর্তীতে একই পরীক্ষা করে দেখা গেল, এই যে সুলতান, সুলতান ছিল ওই শিম্পাঞ্জিটার নাম, সুলতান আর বিশেষ কোনো ভুল ভ্রান্তি করলো না। অর্থাৎ আমরা দেখেছি বিড়াল বা ইঁদুরের উপর পরীক্ষা করলে তাদের বুদ্ধি কম, তারা ভুলে যায় তাড়াতাড়ি, কিন্তু পরে আরেকবার যখন ওই খাঁচাতে তাকে ভরে দেওয়া হলো এবং বাঁশের টুকরো থাকলো, সে আর কিন্তু হাত বাড়িয়ে চেষ্টা করলো না, সে ডাইরেক্ট পরের বারে ওই বাঁশের টুকরো জোড়া লাগিয়ে কলাটাকে নিয়ে নিল। ওকে, তো দেখো, আর ভুল ভ্রান্তি না করে অতি সহজেই কলাগুলোকে নাগালের মধ্যে নিয়ে আসতে সক্ষম হলো। তো দেখো, কোহলারের মতে সমস্যা সমাধানের জন্য শিক্ষা পরিস্থিতির অংশগুলোর মধ্যে হঠাৎ সমন্বয় সম্পর্কে উপলব্ধির সৃষ্টি হয়। আমরা থর্নডাইকের তত্ত্বে কি পড়েছিলাম? আচ্ছা, থর্নডাইকের যে তত্ত্বটা, সেটার কি, সেই থিওরিটার মধ্যে কিসের কিসের মধ্যে বন্ড দেখা যায়, কে কে বলতে পারবে? যারা আগের ক্লাস করেছো বা নতুন কেউ যদি বলতে পারো, কোন দুটো জিনিসের মধ্যে বন্ড বা সংযোগ হয় থর্নডাইকের তত্ত্বে? ট্রায়াল এন্ড এররে আমরা পড়েছিলাম, বলতে পারবে কেউ? অভিজিৎ, জয়ন্ত, মাসুমা? আচ্ছা, পূজা, এই তো পূজা বলেছে স্টিমুলাস এন্ড রেসপন্স, একদমই তাই। তাই তো আমরা এস আর বন্ড থিওরি, ওটার অন্য নাম পড়েছিলাম, তাই না? হ্যাঁ, এস আর বন্ড থিওরি পড়েছিলাম। তো স্টিমুলাস আর রেসপন্স অর্থাৎ উদ্দীপক এবং প্রতিক্রিয়া, এই দুটো জিনিসের মধ্যে সম্পর্ক স্থাপন হয়, তখনই শিখন হয়, তার তত্ত্বে আমরা পড়েছি। এখানেও কিন্তু অনেকটা সেরকমই। তো এই যে সমস্যা এবং সেই সমস্যার সমাধান কিভাবে হবে, সেটা শিম্পাঞ্জিটা কিভাবে নির্ণয় করলো? অন্তর্দৃষ্টির মাধ্যমে। ভালো করে বোঝো, অন্তর্দৃষ্টি বা ইনসাইটের মাধ্যমে। ঠিক আছে, যে এই সমস্যা সেটাকে বিশ্লেষণ করলো, সে মানে চিন্তা করলো কিভাবে এখান থেকে সমাধান করা যায়। তো সেই চিন্তনের মাধ্যমে সংযোগ তৈরি হলো এবং একটা সমস্যার সমাধানের উপায় বেরিয়ে এলো। দেখো, গেস্টালবাদীদের মধ্যে সবসময় প্রাণীরা থর্নডাইকের মতবাদ অনুযায়ী ভুল প্রচেষ্টার মাধ্যমে শেখে না। থর্নডাইক কি বলেছিল? সমস্ত প্রাণী মানুষ বাদে মানুষের থেকে নিম্ন পর্যায়ে, আমরা জানি মানুষের বুদ্ধিমত্তা সব থেকে বেশি প্রাণীগুলোর মধ্যে, তো মানুষের থেকে নিম্ন পর্যায়ে অর্থাৎ সমস্ত প্রাণীরা, থর্নডাইক বলেছিলেন কি, এইভাবে ভুল করে করে শেখে। অর্থাৎ ভুল করবে, বহুবার চেষ্টা করবে, এরপরে আস্তে আস্তে ভুল প্রচেষ্টাকে বাদ দিয়ে সঠিক প্রচেষ্টাটা আয়ত্ত করবে। কিন্তু গেস্টালবাদীরা থর্নডাইকের এই তত্ত্বটাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিল এবং দেখালো যে একটা শিম্পাঞ্জির মতো প্রাণীকে যদি ব্যবহার করা হয়, সে একবারে প্রচেষ্টাটি সফল হচ্ছে এবং দ্বিতীয়বার আর কোনো ভুল করছে না। ঠিক আছে, তাই বারবার এই ভুল এবং প্রচেষ্টার মাধ্যমে শেখে না। তাহলে বোঝা গেল যে গেস্টাল থিওরি কিন্তু থর্নডাইক
থর্নডাইকের যে ট্রায়াল অ্যান্ড এরর থিওরি বা প্রচেষ্টা এবং ভ্রান্তির তত্ত্ব রয়েছে তার সম্পূর্ণ বিপরীত কিন্তু প্রেক্ষাপটের মধ্যে গঠিত। ওকে, দেখো সমস্যামূলক পরিস্থিতির সামগ্রিক রূপ উপলব্ধি হওয়ার পর তারা সমস্যা সমাধান করতে পারে সামগ্রিকভাবে। এই জন্যই তো এটাকে সমগ্রতাবাদ বলা হচ্ছে। তারা টোটাল ওই যে সিম্পাঞ্জি সে টোটাল কিন্তু 360 ডিগ্রি চিন্তন করেছে যে কিভাবে আমি হাত দিয়ে পাইনি তাহলে কিভাবে পাবো। ওকে, তারপরে সে বাঁশের টুকরো দুটোকে জোড়া লাগিয়েছে। এখন তাদের মতে এই উপলব্ধি হঠাৎই ঘটে থাকে এবং সেটিকে আয়ত্ত করতে পারলে সহজেই ভোলে না। সুতরাং গেস্টালবাদীরা শিখন পরিস্থিতি সংগঠন এবং তার বিভিন্ন অংশের মধ্যে সম্পর্কের উপলব্ধির উপর অধিক জোর দিয়েছেন। ওকে, গেস্টাল তত্ত্বের মূল কথা কি না, আমরা সমগ্র ক্ষেত্রকে একটি ক্ষেত্র হিসাবে প্রত্যক্ষণ করি এবং প্রতিক্রিয়া করি। অর্থাৎ কি, আমরা টোটাল প্রবলেমটাকে দেখি। থর্নডাইকে বিড়ালের মতো আমরা না বুঝে চেষ্টা করি না, আমরা আগে প্রবলেমটাকে দেখি, বুঝি, তারপরে তার মতো করে টোটালি প্রতিক্রিয়া করি। ওকে, সামগ্রিক প্রত্যক্ষণের ফলেই কিন্তু পরিস্থিতিটার অর্থ পরিষ্কার হয়। ওকে, গেস্টালবাদী মনোবিদগণ অন্তর্দৃষ্টি জাগানোর জন্য দুটো মানসিক প্রক্রিয়ার উপর জোর দিয়েছেন। কি কি? একটা হচ্ছে সামান্যীকরণ আর একটা হচ্ছে পৃথকীকরণ। ঠিক আছে, তো এই জিনিসটাও একটা কি পয়েন্ট মনে রাখবে, সামান্যীকরণ, পৃথকীকরণ, এই দুটো জোর দেওয়া হয়েছে অন্তর্দৃষ্টিমূলক তত্ত্বে মানে গেস্টাল থিওরিতে, আর অন্তর্দৃষ্টির উপরেও জোর দেওয়া হয়েছে এই তত্ত্বে। এবার আমি একটু অন্তর্দৃষ্টিটা বলি যে অন্তর্দৃষ্টি জিনিসটা কি। ধরো কি না, তুমি ধরো একটা কোনো কলেজের গেট দিয়ে যাচ্ছ, সেই গেটের আকৃতিটা কেমন, ছোট্ট, আর তুমি কতটা, তুমি সেই গেটের থেকে লম্বা। বোঝা গেল? গেটটা ছোট্ট, তুমি গেটের থেকে লম্বা। এটা ধরো 3 ফিট, তুমি ধরো 6 ফিট। তাহলে এই যে তুমি যদি এদিক দিয়ে যেতে যাও, কিভাবে যেতে হবে? তোমাকে মাথাটা ঝুঁকিয়ে যেতে হবে, তাই তো? বা যখন তোমার রেল গেটের ওখানে যখন এই যে রেলের যে থাম সেগুলো যখন নেমে যায় এরকম ভাবে, তাই না? ট্রেন আসার আগে এরকম ভাবে রেলের যে খুঁটি বলি আমরা, সেই খুঁটিটা নেমে যায়, তখন এই নিচে দিয়ে অনেকে মাথা ঝুঁকিয়ে চলে যায়। তো এটা যখন তুমি দূর থেকে দেখলে যে এই যে রেলের যে পোল সেটা পড়ে গেছে, সেটা নিচে চলে এসছে, অর্থাৎ এখন রেল যাবে এদিকে, তো তুমি যখন যাচ্ছ তুমি কি সোজা গিয়ে একবার ধাক্কা খাচ্ছ তারপরে কি মাথাটা নামিয়ে যাচ্ছ? না, তুমি এই জায়গাটা থেকে যখন দেখে নিলে তখনই কিন্তু তুমি এখান থেকে প্রস্তুত হয়ে গেলে যে আমি ঝুঁকে যাব। ঠিক আছে, অর্থাৎ এই যে তোমার মনের মধ্যে যে ডিসিশনটা তুমি নিয়ে নিলে যে সামনে এই যে খুঁটিটা পড়ে রয়েছে রেলের, তো আমাকে আমার উচ্চতাকে কমিয়ে ঝুঁকে যেতে হবে নিচে দিয়ে। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে অন্তর্দৃষ্টি। এবার যদি মানুষের থেকে কম বুদ্ধিমত্তাযুক্ত প্রাণী, বিড়াল, কুকুর এরকম ধরনের বুদ্ধিমত্তাযুক্ত প্রাণীরা যেত, তারা কি হতো? থর্নডাইকের মতে তারা চেষ্টার মাধ্যমে শিখতো, অর্থাৎ তারা বারবার গিয়ে এখানে ধাক্কা মারবে ঢাই ঢাই করে। ঠিক আছে, বারবার ধাক্কা মারবে এবং 500-600 বার ধাক্কা মারার পর তারা বুঝবে ঝুঁকে যেতে হবে, তারপর ঝুঁকে যাবে। এইটাকে বলা হয় অন্তর্দৃষ্টিহীন শিখন। ঠিক আছে, অন্তর্দৃষ্টি কোনটা? কোনো একটা সমস্যার সমাধান কি হতে পারে সেটাকে তুমি আগে থেকেই মনের মধ্যে চিন্তা করে নিচ্ছ, এই জিনিসটাকেই অন্তর্দৃষ্টি বলা হচ্ছে। যেমন তুমি এখানে যখন গেট দিয়ে যাবে, তোমার একটু দূর থেকেই গেটটা দেখেই তোমার মনে চলে আসবে যে ওখানে গিয়ে আমাকে মাথাটা নামিয়ে তারপর ঢুকতে হবে। ঠিক আছে, তো এই জিনিসটাকে অন্তর্দর্শন বলা হচ্ছে। অর্থাৎ সমস্যার সমাধানকে হঠাৎ করে যখন সমস্যার সমাধান আমাদের মনের মধ্যে উদয় হচ্ছে আগে থেকে, ঠিক আছে, তো সেটাকেই অন্তর্দর্শন বলা হচ্ছে। দেখো, তো এই যে এবার এই দুটো সম্পর্কে একটু জানি, এই যে সামান্যীকরণ আর পৃথকীকরণ, তাহলে বোঝা গেল সামান্যীকরণ আর পৃথকীকরণ এই দুটো অন্তর্দৃষ্টি জাগানোর জন্য মূল বিষয়। তো শিখন পরিস্থিতির মধ্যে দেখো যেগুলো অপ্রাসঙ্গিক সেগুলোকে বাদ দিতে হয়। যেমন ধরো এই নোটস বা যে কোনো বই যখন নোটস আমরা পড়ি তখন কি শুধুমাত্র জিসটা থাকে কি তোমার জানার মতো, বাদ বাকি আরো অনেক কিছু লেখা থাকে, তাই তো? একটা যদি তুমি সুশীল রয়ের বইটা কেনো বা যদি দেবাশিস পালের সিডিপি বই কেনো, মোটামুটি বইটা 500-600টা পেজ রয়েছে, তাই তো? কিন্তু এই একটা সামান্য টেট পরীক্ষা 30টা প্রশ্ন করার জন্য তোমাকে কি ওই 600খানা পেজ পড়তে হবে? হবে না। তার মধ্যে অনেক প্রাসঙ্গিক বিষয় থাকে, অনেক অপ্রাসঙ্গিক বিষয় থাকে, তাই তো? এবার তুমি যখন পড়বে অ্যাজ এ লার্নার, তোমার সবসময় টার্গেট থাকবে কি প্রাসঙ্গিক বিষয়গুলো যত সম্ভব পড়ার। হ্যাঁ, অপ্রাসঙ্গিক বিষয় বা যেগুলো থেকে প্রশ্ন আসে না সেগুলোকে বাদ দেওয়া। ঠিক এই জিনিসটা আমাদের মনের মধ্যেও হয়। যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা সেগুলো যত প্রাসঙ্গিক ব্যাপারগুলো রয়েছে সেগুলোকে একত্রিত করি, ঠিক আছে, এবং যে অপ্রাসঙ্গিক ব্যাপারগুলো রয়েছে সেগুলোকে আলাদা করি এবং আমাদের মন থেকে বাদ দিয়ে দিই এই চিন্তন করার সময়। এটাকেই আমাদের কি বলা হচ্ছে?
সামান্যীকরণ এবং পৃথকীকরণের ধারণা বলা হচ্ছে। ঠিক আছে, দেখো প্রাসঙ্গিক ও সাধারণ বৈশিষ্ট্যগুলোকে বেছে নেওয়ার নামই হচ্ছে পৃথকীকরণ, এবং পরে ওই সাধারণ বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে কোনো সামান্যধর্মী সূত্র তৈরি করার নাম হচ্ছে সামান্যীকরণ। ওকে, দেখো জীবন বিকাশের মূলেও এই দুটো প্রক্রিয়া কাজ করে, তাই গেস্টাল্ট তত্ত্ব অনুযায়ী শিখন হলো কি জীবন বিকাশের একটা অঙ্গ। এবার এই প্রশ্নটার অ্যান্সার করো, অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখন, এটা তাহলে কোন থিওরিতে বলা হয়েছে? নিশ্চয়ই সবাই পারবে, তাই না? অন্তর্দৃষ্টির মাধ্যমে যে শিখনের থিওরি রয়েছে সেটা কোন থিওরি আমরা সবাই জানছি, আমি মাইক্রোফোন অন করে দিচ্ছি। সেটা হচ্ছে কি আমাদের গেস্টাল্ট থিওরি, তাই তো? একদম। এতদূর পর্যন্ত যারা বুঝলে, কারোর কোথাও অসুবিধা থাকলে বলো, এতদূর পর্যন্ত। কারো কোনো সমস্যা আছে? সামান্যীকরণটা ওকে বলে দিচ্ছি। আচ্ছা, আর কারো কোথাও বুঝতে অসুবিধা? গেস্টাল্ট থিওরিটা কিচ্ছু নেই, ঠিক আছে, জাস্ট দুটো তিনটে জিনিস আমাদের জানতে হবে। আচ্ছা, আশা করি সমস্যা নেই। এরপরে আমরা আরেকটা জিনিস করবো আজকে গেস্টাল্ট করার পর, সেটা হচ্ছে যে আমাদের থিঙ্কিং প্রসেস বলে যেটা রয়েছে বা চিন্তন প্রক্রিয়া, ঠিক আছে, সেটাও করব। বেশ, তোমরা যেটা জিজ্ঞেস করলে আমাদের সৌভিক, কি বললে? সামান্যীকরণ, তাই তো? না পৃথকীকরণ? দেখি ধরো সামান্যীকরণটা। সামান্যীকরণ কি? ধরো একটা বিয়ে বাড়িতে তুমি বিয়ের নিমন্ত্রণ খেতে গেছো, ঠিক আছে, সেখানে দেখলে গিয়ে যে সবাই অচেনা, মোটামুটি 1-150 লোক সেখানে রয়েছে, বেশিরভাগ জনই অচেনা। তো সেখানে হঠাৎ করে গিয়ে দেখলে তাদের মধ্যে 5-6 জনকে দেখতে পেলে ওই 1-150 লোকের মধ্যে, যারা তোমার বন্ধু বান্ধব। হুম, তাহলে তুমি তখন কি করলে? তাদের সাথে মিশে গেলে। অর্থাৎ ওই যে টোটাল 150 জন বা 200 জন লোকজন ছিল বিয়ে বাড়ির মধ্যে, তাদের মধ্যে বেশিরভাগ অচেনা, তাদের মধ্যে যাকে যাকে চেনো তুমি তাদেরকে একটা পৃথক করতে পারলে তো তাদের থেকে, এবং তাদেরকে এক জায়গায় করতে পারলে। ব্যাপারটা অনেকটা এরকম। ধরো এটা কি রয়েছে, যে ধরো লাল রঙের বল রয়েছে, ঠিক আছে, একটা বাটির মধ্যে লাল রঙের বল রয়েছে এবং কিছু সবুজ বল রয়েছে, লাল এবং সবুজ মিশে রয়েছে। এবার তুমি কি এটাকে যখন লাল এবং সবুজ বল আলাদা আলাদা করলে, সেটাকে বলা হচ্ছে পৃথকীকরণ। আর যখন লাল এবং সবুজ বলের মধ্যে থেকে লাল বলগুলোকে বেছে নিয়ে একটা জায়গায় রাখলে, শুধুমাত্র বা শুধুমাত্র সবুজ বলটাকে অন্য একটা জায়গায় রাখলে, তাহলে সেটা হলো সামান্যীকরণ। ওকে, ব্যাপারটা সেরকমই। তো গেস্টাল্ট থিওরিতেও সেটাই বলা হচ্ছে, যে আমরা যখন চিন্তন করছি, মানসিক প্রক্রিয়া করছি, তখন এমন কিছু জিনিস আছে যেগুলো সেই চিন্তনটাই সাহায্য করছে। সেই সব ভালো জিনিসগুলোকে আমরা একত্রিত করি মনের মধ্যে, সেটাকে সামান্যীকরণ বলা হয়। আর কিছু কিছু অপ্রয়োজনীয় জিনিস থাকে, যেগুলোকে কি করতে হয়? পৃথক করতে হয়, মানে চিন্তা থেকে বের করতে হয়। ধরো ওই যে শিম্পাঞ্জিটা যখন ভাবছিল, তখন তার মন, মানে ওই যে সমস্যার সমাধানের জন্য কি কি দরকার, তাকে আন্দাজ করতে হয়েছিল যে খাঁচা থেকে ওই কলার দূরত্ব কত, সে হাত দিয়ে নাগাল পাচ্ছে কিনা, একটা মাসের দূরত্ব সেই একটা মাস দিয়ে নাগাল পাবে কিনা, বা দুটো মাস দিয়ে নাগাল পাবে কিনা, এইটুকু। তার বাইরে যা কিছু ছিল, যে ঘরের রং কি, ঘরে ফ্যান চলছে কিনা, ঘরে লোকজন আছে কিনা, লোকজন থাকলে তারা কি রঙের জামা কাপড় পরে আছে, সেগুলোও সে দেখেছিল। কিন্তু সেগুলো তার কোনো রকম দরকার নয়, তাই সেই চিন্তাগুলোকে সে মন থেকে পৃথক করে দিয়েছে, এবং তার যেটা যেটা জিনিসটা নিয়ে চিন্তা করা দরকার, যেমন এই যে বাঁশের দূরত্ব, বাঁশের দৈর্ঘ্য, কলার দূরত্ব, এই জিনিসগুলোকে সে একত্রিত করে সেই নিয়ে চিন্তা করেছে। এটা হচ্ছে সামান্যীকরণ। আর যেগুলোকে মন থেকে দূর করে দিয়েছে, আলাদা করে দিয়েছে, সেটাই হচ্ছে পৃথকীকরণ। ওকে, আচ্ছা, নেক্সট আমরা দেখি। দেখো, কোনো সমস্যার সমাধান যদি আমাদের মনে হঠাৎ বিদ্যুৎ চমকের মতো উৎপত্তি হয়, যেমন আমরা দেখি বর্ষাকালে আকাশে যেমন বিদ্যুৎ চমকায়, ঠিক সেরকমভাবে কোনো সমস্যার সমাধান হঠাৎ করে উৎপত্তি হলো। হ্যাঁ, ধরো তুমি ফেঁসে গেছো, যে কালকে তোমাকে ধরো কলকাতা যেতে হবে, তো কিভাবে যাবে? তো সেটা নিয়ে সমস্যা হতে হতে হঠাৎ তোমার মনে চলে এলো, আচ্ছা আমি এই যে যাত্রী সাথী অ্যাপ থেকে একটা ক্যাব বুক করে দেবো। এই যে সমস্যাটা সমাধান হঠাৎ করে মনে চলে আসে, এই জিনিসটাই অন্তর্দর্শন। ঠিক যেটা ওই গেট পার হওয়ার কথা বলছিলাম, যে গেট পড়ে গেছে, তোমার মনে কিন্তু সমস্যার সমাধান অলরেডি চলে এসেছে, যে ওটা আমি নিচে দিয়ে ঝুঁকে চলে যাব। তো এই জিনিসটাই অন্তর্দর্শন বা ইনসাইট বলা হয়।
ওকে, দেখো এই যে অন্তর্দৃষ্টি সেটা দু রকমের হয়, একটা হচ্ছে সম্মুখ অন্তর্দৃষ্টি, একটা হচ্ছে পশ্চাৎ অন্তর্দৃষ্টি। ঠিক আছে, দেখো কোনো সমস্যার সমাধানকে আগে থেকে চিন্তা করা, এটা সম্মুখ অন্তর্দৃষ্টির উদাহরণ। যেটা বলছিলাম তোমার, যে তুমি সামনে দিয়ে যাচ্ছ, বাজার যাচ্ছ, দেখছো রেল লাইনের মধ্যে গেট পড়ে গেছে, তো এইটা কি আগে থেকে তোমাকে চিন্তা করতে হবে যে আমি ঝুঁকে যাব বা অন্য রাস্তা দিয়ে যাবো কিনা। ঠিক আছে, এটা অর্থাৎ যখন কোনো একটা সমস্যার সমাধান কি হবে সেটা আমাদের মনে আগেই চিন্তা করে নিই, সেটা সম্মুখ অন্তর্দৃষ্টি। আর কোনো সমস্যার সমাধানে ভুল হলে সেটিকে পুনরায় আবার যখন চিন্তা করি, সেটা হচ্ছে কি পশ্চাৎ অন্তর্দৃষ্টি। ব্যাপারটা আর একটু সহজ করে বলি। ধরো তুমি এই জায়গা থেকে এই জায়গাতে আসবে, এর দুটো রাস্তা আছে, এদিক দিয়ে আসতে পারো একটা রাস্তা, আর একটা হচ্ছে এদিক দিয়ে কিছুটা এসে এদিক দিয়ে ঘুরে তারপরে এদিক দিয়ে আসতে পারো, এটা 2 নম্বর রাস্তা। এবার এই জায়গাটাতে কি হচ্ছে, এই জায়গাটাতে রাস্তার কোনো কনস্ট্রাকশন ওয়ার্ক হচ্ছে, এদিক দিয়ে যাওয়া নিষিদ্ধ। ওকে, তো তুমি যখন বাড়ি থেকে জেনে গেলে যে এদিক দিয়ে যাওয়া নিষিদ্ধ, তাহলে তুমি তখন চিন্তা করলে যে আমি তাহলে কোন দিকে যাব, অন্য রাস্তায়, এবং তুমি এই রাস্তাটা দিয়ে চলে এলে। এটা হচ্ছে সম্মুখ অন্তর্দৃষ্টি। বোঝা গেল যে আগে থেকেই তুমি সমস্যাটা নিয়ে চিন্তা করে নিয়েছো এবং অন্য রাস্তায় চলে গেছো। আর কি তাহলে পশ্চাৎ অন্তর্দৃষ্টি কি, না তুমি এত দূর পর্যন্ত চলে এসেছো, এবার দেখছো এখানে রাস্তা বন্ধ, অর্থাৎ সমস্যায় একবার ঠোকর খেয়ে গেছো, তারপরে তুমি আবার ঘুরপথে ওদিক দিয়ে গেলে, এটাই পশ্চাৎ অন্তর্দৃষ্টি। অর্থাৎ যখন কোনো সমস্যার সমাধান আমরা অলরেডি আগে থেকে, সমস্যায় পড়ার আগে থেকেই আমরা সলিউশনটা চিন্তা করে নেব, সেটা সম্মুখ অন্তর্দৃষ্টি সেটাকে বলে। আর যখন আমরা সমস্যার পড়ার পর সেই সমস্যা থেকে কিভাবে বের হব সেই সলিউশনটা চিন্তা করব, সেটাকে পশ্চাৎ অন্তর্দৃষ্টি বলা হয়। ওকে, নেক্সট আমরা আর একটা পরীক্ষা পড়ব, সেটা হচ্ছে কোহলারের মুরগির উপর পরীক্ষা। ঠিক আছে, কোহলার, তো এই জিনিসটাও একটু আনকমন, যে মুরগির উপর পরীক্ষা কে করেছিলেন। ঠিক আছে, সেটাও মনে রাখবে, মুরগির উপরে পরীক্ষা কিন্তু কোহলার করেছিলেন। ওকে, দেখো কোহলারের কোহলারের মুরগির উপর পরীক্ষা, এটা বানানটা একটু ভুল আছে, আমি ঠিক করে দিয়ে দেবো। দেখো, তো তিনি কি করেছিলেন, এই পরীক্ষাটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, তিনি কি করেছিলেন, আর কিছুই নয়, মুরগির মতো যে নির্বোধ প্রাণী, মানে স্বাভাবিকভাবে মুরগির বুদ্ধি খুবই কম, তো সেই ধরনের প্রাণীরা কিভাবে লার্নিং শেখে, কোনো কিছুকে শেখে, লার্নিং প্রসেস কিভাবে হয় সেটা জানার জন্য কোহলার একদল মুরগির উপর পরীক্ষা করেছিলেন। দেখো কি না, দুটো একই আকারের কাঠের বাক্স ছিল, একটা রং ছিল সাদা আর একটা রং ছিল একটু ধূসর। ঠিক আছে, তো এই বাক্স দুটোকে তারের জালের সামনে রেখে তার উপরে কিছু খাবার ছিটিয়ে দেওয়া হলো। ওকে, বোঝা গেল, দুটো বাক্স এরকম আছে, একটা ধরো একটু সাদা রং, একটা ধূসর রং, তো এর উপরে এবার খাবার দেওয়া হলো। হ্যাঁ, খাবার দেওয়া হলো। এবার দেখো কি না, মুরগিগুলো যখন ধূসর কাগজ লাগানো বাক্সটির কাছে গেল, তখন জালির মধ্যে দিয়ে মুখ ঢুকিয়ে খাবার খেতে লাগলো, অর্থাৎ এটাতে খাবার খেতে পাচ্ছে তারা। কিন্তু যখনই সাদা কাগজ লাগানো বাক্সের দিকে যাচ্ছে, তখন খাবার খাওয়ার চেষ্টা করা মাত্র সরিয়ে নেওয়া হচ্ছে। এখানে যখনই খেতে যাচ্ছে তাড়িয়ে দেওয়া হচ্ছে, আসছে আবার তাড়িয়ে দিচ্ছে কেউ একটা, এরকম করা হচ্ছে। আবার বাক্সগুলোর অবস্থান পরিবর্তন করা হলো, এটাকে এখানে রাখা হলো, এটাকে এখানে রাখা হলো, আবারও তাই। এইটা তখন এদিকে চলে আসছে, এখানে এলে তাড়িয়ে দেওয়া হচ্ছে, এখানে এলে খাবার খাচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসটা করার পর বেশ কয়েকবার করা হলো। ঠিক আছে, মোটামুটি 400 থেকে 600 বার করা হয়েছিল, যেহেতু মুরগি নির্বোধ প্রাণী তাই এতবার করতে হয়েছিল। ওকে, শিম্পাঞ্জি, বানর এদের মতো উচ্চ বুদ্ধির প্রাণী হলে এতবার প্রয়োজন হতো না। দেখো, পুনরাবৃত্তি করে কোহলার দেখলেন যে মুরগিরা ধূসর বাক্স থেকে খাবার গ্রহণ করতে শিখেছে। এবার তিনি বাক্স দুটোকে এই এই যে বারবার, ভালো করে বোঝো, বারবার এই জিনিসটা করলেন, অর্থাৎ দুটো বাক্স আছে, এটা ধরো সাদা বাক্স, এটা ধরো সবুজ রঙের একটা বাক্স, দুটো বাক্সতেই খাবার রয়েছে। সাদা বাক্সতে যতবার মুরগিরা খেতে আসছে, হ্যাঁ, তখন খাচ্ছে তারা, কোনো প্রবলেম নেই। সবুজ বাক্সে খেতে এলেই সেখানেও খাবার রয়েছে, কিন্তু কেউ খেতে দিচ্ছে না, বারবার তাড়িয়ে দিচ্ছে। এরপরে এইটাকে আবার এখানে রাখা হলো, এটাকে এখানে রাখা হলো, এরপরেও তাই, সবুজ বাক্স থেকে তাড়িয়ে দেওয়া হলো, সাদা বাক্সে খাবার খেতে দেওয়া হলো। এবার দেখা যাচ্ছে যে আবার 400 থেকে 600 বার পরীক্ষাটা করার পর যখন এই বাক্স দুটোতে খাবার দিয়ে আবার নামিয়ে রাখা হলো, লোক না থাকলেও মুরগিরা আর ইচ্ছাকৃতভাবে সবুজ বাক্সের দিকে যাচ্ছে না, সবাই সেই সাদা বাক্সের দিকে আসছে, কারণ তাদের মনে এই ধারণাটা চলে এসছে, সেই প্যাভলভের অনুবর্তনের মতোই, যে এখান থেকে এই সবুজ বাক্সে খাবার খেতে গেলেই তাড়িয়ে দেবে। ঠিক আছে, ঠিক এই জিনিসটা দেখবে, কোনো একটা কুকুর যদি বারবার তোমার বাড়িতে আসে খাবার খাওয়ার জন্য, বা তোমার কিচেনের মধ্যে ঢুকে পড়ে, তো তুমি ধরো তাকে দুদিন মারলে বা তাড়িয়ে দিলে, ঠিক আছে, তারপরে থেকে সে কিন্তু ভয়ে আর তোমার বাড়ি ঢোকে না, তাই তো? ঠিক এই জিনিসটাই মুরগির ক্ষেত্রেও হলো। তিনি এবার কি করলেন, দেখো, এবার এই পরীক্ষাটাকে আরেকটু কঠিন করলেন। এবার কি, যে দুটো রং ছিল সাদা আর ধূসর, রং দুটোকে আরেকটু মানে সেপারেট করে একটু মানে চেঞ্জ করে দিলেন, যাতে মুরগিদের বুঝতে একটু অসুবিধা হয় যে কোনটা সাদা কোনটা ধূসর।
দেখো, তো এখানে কি বললেন, তিনি বাক্স দুটোকে কালো কাগজে মুড়ে দিলেন, যার মধ্যে একটা বাক্সের মোড়া কাগজ ছিল ডিপ ব্ল্যাক, আর একটা ছিল অপেক্ষাকৃত একটু হালকা ব্ল্যাক। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি না, মুরগিদের কালার সেন্সটা বোঝার জন্য তিনি দেখলেন যে যেটা বেশি কালো সেটার দিকেই অধিকাংশ মুরগি এগোচ্ছে, কারণ তারা এর আগেও ডিপ কালার অর্থাৎ সাদাটার দিকেই কিন্তু তারা খেতে আসছিল, সেই কারণে এ থেকে প্রমাণিত হলো মুরগির মতো অল্প বুদ্ধি প্রাণীও কিন্তু শিখন পরিস্থিতির বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক খুঁজে বের করার পর সামগ্রিকভাবে প্রতিক্রিয়া করে। ওকে, তাহলে এই পরীক্ষাটা আর কিছুই নয়, এখান থেকে একটাই প্রশ্ন আছে যে মুরগির উপর পরীক্ষা কে করেছিলেন, মনে রাখবে কোহলার। আর সমগ্রতাবাদের এখানে অন্তর্দৃষ্টি কি, সামান্যীকরণ কি, পৃথকীকরণ কি, শিম্পাঞ্জির নাম কি, ঠিক আছে, অ্যান্ড দেন তোমার এখানে এই যে গেস্টাল থিওরি, সেটা কোন ধরনের প্রাণীদের উপর প্রযোজ্য হয়, হাই আইকিউ লেভেলের প্রাণীদের উপর, আর এই থিওরিটা কারা কারা দিয়েছেন, আর গেস্টাল কথার অর্থ কি, আর গেস্টালটা কোন দেশীয় শব্দ, জার্মানির শব্দ, এই কয়েকটা জিনিসকে ভালো করে তোমাদের করতে হবে। ঠিক আছে, এই কয়েকটা জিনিস তোমাদের ভালো করে করতে হবে। এরপরে আমরা এই কয়েকটা জিনিস দেখবো যে গেস্টালবাদী কি হচ্ছে। দেখো, সামগ্রিক প্রত্যক্ষণে তারা কয়েকটা নীতি দিয়েছেন, গেস্টাল তত্ত্বের কয়েকটা নীতি রয়েছে, তার মধ্যে প্রথম যে নীতি সেটা হচ্ছে কি বিচ্ছিন্নকরণের নীতি। ওকে, দেখো, তো এখানে কি বলা হচ্ছে যে সংগঠনকে প্রত্যক্ষ করতে হলে প্রথমে আমরা বস্তুগুলোকে মূল সংগঠন থেকে বিচ্ছিন্ন করে নিই। যেমন কি আমরা আকাশে আকাশে দেখেছো তো অনেক তারা রয়েছে, তো তারা থেকে তুমি ধরো কালপুরুষ দেখবে বা সপ্তর্ষি মণ্ডল এরকম জিজ্ঞাসা চিহ্নের মতো দেখতে হয়, আরো প্রচুর তারা রয়েছে, কিন্তু এই কয়েকটা এই সাতখানা তারাকে আমরা আলাদা করে দেখি একটু, তাই তো এই জিনিসটাকে বিচ্ছিন্নকরণের নীতি বলা হয়েছে। এখানে জাস্ট এই লাল লাল রং দিয়ে যেটা লেখা রয়েছে এই কয়েকটাকে একটু মুখস্থ রাখবে, তোমাদের প্রশ্নটা এইভাবে আসবে যে নিম্নোক্ত কোনটি সমগ্রতাবাদী নীতিকে সমর্থন করে বা সমগ্রতাবাদী নীতির অন্তর্গত, তো তোমাকে চিনতে হবে। ঠিক আছে, বিশেষ করে এই নৈকট্যের নীতিটা বারবার দেয় পরীক্ষায়। দেখো, বিচ্ছিন্নকরণের নীতি তাহলে এটা কি না, সমগ্র জিনিসটা থেকে কয়েকটা জিনিসকে আলাদা করে নেওয়া, এটাই বিচ্ছিন্নকরণের নীতি। এরপর হচ্ছে সাদৃশ্যের নীতি, কি সাদৃশ্য বিষয়বস্তু বা ধারণাগুলি সহজেই আমরা সংগঠিত করতে পারি, এটাই হচ্ছে সংগঠন বা সংগঠনীকরণ। ঠিক আছে, যেটা আমি বললাম যে তুমি বিয়ে বাড়ি গেছো, সেখানে দেখছো 3-4 জন চেনা মানুষ রয়েছে, তাদের সাথেই তুমি মিশে যাবে, তো তাদের সঙ্গে সাদৃশ্য আছে বলে তুমি মিশে গেলে, তাই তো বিচ্ছিন্ন শব্দ, সংখ্যা, বস্তু, এগুলো সব আমরা একসঙ্গে একত্র করতে পারি। নেক্সট হচ্ছে নৈকট্যের নীতি, কি না যেসব বিষয় বা বস্তু বা ধারণা স্থানগত এবং সময়ের প্রেক্ষিতে কাছাকাছি থাকে সেগুলোকে আমরা অনেক সহজে সংগঠিত করা যায়। যেমন দেখবে কোনো একটা পড়া সেটা তুমি কালকে পড়েছো, তোমার আজকে মনে আছে, ঠিক আছে, কিন্তু যেটা 1 মাস আগে পড়েছো সেটা আজকে আর এতটা ভালো মনে নেই, তাই না? অর্থাৎ যে জিনিসটা রিসেন্ট ঘটে সেই জিনিসটা আমাদের বেশি মনে থাকে, এটাই নৈকট্যের নীতি। ঠিক আছে, এটা এখান থেকে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। একটা উদাহরণ দিয়ে দিতে পারে যে রমা একটি পড়া বা একটি কবিতা সে কালকে মুখস্থ করেছে, আজকে খুব সুন্দরভাবে বলতে পারছে, কিন্তু আগামী সপ্তাহে সে বলতে পারলো না, এটা সামগ্রতাবাদের কোন নীতিকে সমর্থন করছে? তো সেখানে উত্তর হবে কি নৈকট্যের নীতি, অর্থাৎ নিকটের জিনিস আমাদের মনে বেশি থাকে। ঠিক আছে, নেক্সট দেখো ধারাবাহিকতার নীতি। তো যে বিষয় বা বস্তু বা ধারণার মধ্যে ধারাবাহিকতা দেখা যায় তাদেরকে সহজেই সংগঠিত করা যায়, অর্থাৎ যেগুলো কন্টিনিউয়াস তোমার মধ্যে থাকবে, সেই জন্যই বলা হয় কি পড়াশোনাতে কন্টিনিউটি বজায় রাখতে। তাই তো, যে জিনিসটা কন্টিনিউ চলতে থাকবে সেটা তোমার মনের মধ্যে জমা হবে, অর্থাৎ সংগঠিত করতে পারবে, সেটাকে মনের মধ্যে ধারণ করে রাখতে পারবে। নেক্সট হচ্ছে পরিমিতির নীতি। পূর্ব অর্জিত কোনো শিখনের সঙ্গে সামঞ্জস্য রাখলে বিভিন্ন বিষয়ের সংগঠন অতি সহজ হয়। যেমন কি পরিমিতির নীতিতে কি বলা হচ্ছে যে আগে কোনো কিছু শিখেছো, নতুন যে ধারণা তোমার মধ্যে আসছে, তোমার স্কিমার মধ্যে আসছে, সেটা কি হচ্ছে না আগের থেকে আগের ওই শেখা জিনিসের সঙ্গে মানে সম্পর্ক রেখে তুমি নতুন জিনিস শিখছো। ঠিক আছে, যেটা আমরা সবাই জানি যে পূর্বে অর্জিত জ্ঞান থেকে আমাদের কিন্তু নতুন জ্ঞান তৈরি হয়, সেটাই হচ্ছে পরিমিতি নীতি সহজ ভাষায় বলতে গেলে। আরেকটা এরকম ডায়াগ্রাম রয়েছে, এই ডায়াগ্রামটা মাঝে মাঝে কোশ্চেন পেপারে তুলে দেয়, এটা মনে রাখবে কে দিয়েছেন, বার্নার্ড নামক একজন বিজ্ঞানী ছিলেন, তিনি এই ডায়াগ্রামটা দিয়েছিলেন। তো তিনি কি বলেছিলেন, SORW, এখানে এস দ্বারা একাধিক উদ্দীপকের উপস্থিতিকে বোঝানো হয়, প্রাণী ও দ্বারা বোঝানো হচ্ছে প্রাণী সেই উদ্দীপকগুলোকে সমন্বয় করছে অর্থাৎ একত্রীকরণ করছে, আর হচ্ছে রেসপন্স মানে প্রতিক্রিয়া করা, আর ডাব্লিউ হচ্ছে নতুন অভিজ্ঞতার ফলে প্রাণীর আচরণের পরিবর্তন। এগুলো মনে রাখার দরকার নেই, শুধু এই ডায়াগ্রামটা মনে রাখবে এবং এই ডায়াগ্রামটা কে দিয়েছেন, বার্নার্ড, সেই জিনিসটাকে মনে রাখবে।
ওকে। আর এই দুটো জিনিসের কি পয়েন্ট মনে রাখবে, তিনটে জিনিসের কি পয়েন্ট। একটা হচ্ছে অন্তর্দৃষ্টি, যে কোনো প্রশ্নে যদি অন্তর্দৃষ্টি লেখা থাকে চোখ বুঝে অ্যান্সার করবে, গেস্টাল থিওরি। যে কোনো জিনিসে যদি সমগ্রতাবাদ লেখা থাকে চোখ বুঝে অ্যান্সার করবে, গেস্টাল থিওরি। অ্যান্ড সাদৃশ্য এবং পৃথকীকরণ এই শব্দটাও যে কোনো প্রশ্নে লেখা থাকলে তার উত্তর করবে গেস্টাল থিওরি। ওকে। তো খুব ছোট্ট একটা চ্যাপ্টার, একটু কঠিনও লাগতে পারে কারো কারো যারা একদম প্রথম ক্লাস করছো। এতদূর পর্যন্ত কারো কোথাও সমস্যা থাকলে বলো, নাহলে এর পরের চ্যাপ্টার আমরা শুরু করবো, সেটা হচ্ছে চিন্তন প্রক্রিয়া। ওকে, এতদূর পর্যন্ত বোঝা গেছে কিনা একটু বলো। স্যার একটু চ্যাপ্টারের নামটা বলুন। বলছিলি চ্যাপ্টারের নাম হচ্ছে সমগ্রতাবাদী তত্ত্ব। বাপ্পা বলো, বাপ্পা। ওকে, বেশ, আমি তাহলে এবার কয়েকটা প্রশ্ন করি। আচ্ছা, এই যে অন্তর্দর্শন বা ইনসাইট, এটা কি কেউ বলতে পারবে? যারা যারা ক্লাসটা শুনলে প্রথম থেকে, কেউ বলতে পারলে মাইক্রোফোন অন করে বলো, অন্তর্দর্শন বা ইনসাইট কি? ভয় লজ্জা কোনো কিছু করার দরকার নেই। চলো, নতুন পুরনো যে কেউ বলতে পারো। বলবো? হ্যাঁ বলো, অভিজিৎ। চিন্তন চিন্তন। হ্যাঁ, এটা কি অ্যাকচুয়ালি কি? অন্তর্দৃষ্টি হলো কোনো কিছু ঘটনা ঘটার আগে থেকে যে আমরা চিন্তা করে নিই সেটাই হচ্ছে অন্তর্দৃষ্টি। একদম, ভেরি গুড। হঠাৎ করে যখন কোনো সমস্যার সমাধান আমাদের মনের মধ্যে চলে আসে, এক প্রকারের চিন্তনই, ঠিকই বলেছে অভিজিৎ। আচ্ছা, বেশ, ঠিক আছে, বেশ, একটু ওয়েট করো, আমি আবারও স্ক্রিনটা শেয়ার করছি। আমরা চিন্তন সম্পর্কে পড়বো, দেন কয়েকটা এমসিকিউ করবো। হ্যাঁ বলো সৌভিক। পরিমিতির নীতিটা। পরিমিতির নীতি? হ্যাঁ। আচ্ছা দেখো, দাঁড়াও আমি আবার স্ক্রিনটা শেয়ার করি। দেখো, পরিমিতির নীতিতে কি বলা হচ্ছে, যে তুমি কোনো একটা বিষয় সম্পর্কে তোমার পূর্বে অর্জিত জ্ঞান রয়েছে, ঠিক আছে? তুমি কি না বাংলাতে তুমি চেনো, অচেনো, আচেনো, রস্বই চেনো, হ্যাঁ, দীর্ঘই চেনো, এই সবগুলো তুমি বাংলাতে চেনো। এবার যখন হিন্দি তুমি শিখছো, হিন্দি বর্ণমালা শিখছো, সেখানে যখন তুমি অ শিখছো, তখন তোমার অলরেডি জ্ঞান আসছে কি না অ এর পরে কি হয়, আ হয়, তখন হিন্দির আ সেটা দেখতে অন্যরকম। অর্থাৎ কি না, তুমি সাইকেল চালাতে শিখেছো, সেখান থেকে তুমি দেখবে যখন বাইক চালাতে যাচ্ছ প্রথম, তখন ওটা অনেক বেশি সহজ হচ্ছে, তাই না? অর্থাৎ যে কোনো জ্ঞান আমাদের যদি পূর্বে থেকে সেই সম্পর্কিত কোনো জ্ঞান থাকলে সেটার সঙ্গে একত্রিত হয়ে আমরা নতুন জ্ঞানটাকে অর্জন করি, এটাই হচ্ছে পরিমিতি নীতি। ঠিক আছে? যেমন ওই শিম্পাঞ্জি প্রথমে হাত বাড়িয়ে দেখলো কি নাগাল পাচ্ছে না, তো সেই টাইমে তার একটা জ্ঞান হলো যে এখান থেকে কলার দূরত্ব কতটা, সেই কারণে সে আর কিন্তু একটা বাঁশের টুকরো নিয়ে চেষ্টা করে দেখেনি, সে দুটো বাঁশের টুকরোকে একসাথে নিয়ে চেষ্টা করেছে। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে আমাদের মনের মধ্যে আগে থেকে যে জ্ঞান জমা রয়েছে, সেই জ্ঞানের সঙ্গে নতুন জ্ঞান একসাথে মিশিয়ে কোনো একটা নতুন ধারণা তৈরি হচ্ছে, সেটাই পরিমিতি নীতি, যেটা আমাদের শেখার কাজটাকে অনেক সহজ করছে। ঠিক আছে? মানে ধরো সহজ ভাষায় বললে কি না, তোমার বাড়িতে কিছুটা ভাত রয়েছে কালকেকার, তুমি আজকের কিছুটা ভাত একসাথে দিয়ে একসাথে বাড়িয়ে নিলে ভাতটাকে, এই জিনিসটাই সেরকম, আগে থেকে তোমার মনে কিছু জ্ঞান রয়েছে, নতুন জ্ঞানকে তার সাথে যুক্ত করে নিলে। আচ্ছা বেশ, দাঁড়াও, এবার আমরা চিন্তন প্রক্রিয়াটা করি।